আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেলের সংবাদে আমি রিদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে সারা দেশে জনসংযোগ 6 থেকে 11 জানুয়ারি। সরকার পদক্ষেপ না নিলে বৃহত্তর কর্মসূচির হুমকি। নির্বাচনের তারিখ নির্ভর করবে কতটুকু সংস্কার জনগণ চায় তার ওপর, বললেন প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ দেখে উৎসাহিত ব্রিটেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়িকা অঞ্জনা সুলতানার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনের শোক। বিএফডিসি ও চ্যানেলের প্রাঙ্গণের শেষ বিদায়। এবং শরীয়তপুরে অমৌসুমে ড্রাগন ফলের উৎপাদন বাড়াতে এলইডি লাইট ব্যবহারের সাফল্য। প্রযুক্তির মাধ্যমে নিরাপদ ও উচ্চ ফলন নিশ্চিতের উদ্যোগ। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বিষয়ে মানুষের প্রত্যাশা জানতে 6 থেকে 11 জানুয়ারি পর্যন্ত সারা দেশে যৌথভাবে জনসংযোগ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। রাজধানীতে সংবাদ সম্মেলনে তারা বলেছে, গত 4 দিনে সরকার কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়নি। সরকার কার্যকর পদক্ষেপ না নিলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। তাফিমুল ইসলামের রিপোর্ট। 2024-এর শেষ দিন জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঘোষণাপত্র তৈরির জন্য সরকার উদ্যোগ নিলে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করে সংগঠনটি। ঘোষণাপত্রের বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথ সংবাদ সম্মেলন। রাজনৈতিক দল ও জনগণের মতামত গ্রহণের বিষয়ে সরকার এখনো পদক্ষেপ নেয়নি উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করে। আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। কারণ এই প্রোক্লেমেশন অফ রেভলিউশনে আশা আকাঙ্ক্ষা, মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, সেটি কি বিষয়ে তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে, সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই। জাতীয় নাগরিক কমিটি বলছে, কয়েকদিনের মধ্যে দৃশ্যমান উদ্যোগ না নিলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যদি আগামী কয়েকদিনের মধ্যে কার্যত কোনো দৃশ্য উদ্যোগ না দেখি, আমরা সরকারকে সেখানে আরো জোর দাবি এবং মাঠ থেকে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কিভাবে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র জনগণের সামনে নিয়ে আসতে হয় সেই বিষয়ে কঠোর কোনো কর্মসূচির দিকে যাব। সংগঠন দুটির আশা, 15 জানুয়ারির মধ্যে সরকার জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করবে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় দুটো, চলতি বছরের ডিসেম্বর অথবা 2026-এর মাঝামাঝি। নির্বাচনের তারিখ নির্ভর করবে জনগণ কি পরিমাণ সংস্কার চায় তার উপর। ব্রিটিশ এমপি রূপা হক রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে সংস্কার পদক্ষেপ, নির্বাচনের সম্ভাব্য তারিখ এবং রাজনৈতিক দলগুলোর ভোটে অংশগ্রহণের প্রক্রিয়া নিয়ে জানতে চাইলে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, গত 3 সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। সেখানে ভুয়া এমপি, ভুয়া সংসদ ও ভুয়া স্পিকার ছিল। আগামী সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। ব্রিটিশ এমপি রূপা হক বলেন, নতুন বাংলাদেশ দেখে তিনি উৎসাহিত। আগামী নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। রোববার বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময়ে বাংলাদেশ থেকে ভারতে ফিরবেন 95 জন মৎস্যজীবী, আর ভারত থেকে বাংলাদেশে ফিরবেন 90 জন মৎস্যজীবী। ভারতের আনন্দবাজার অনলাইনে বলা হয়েছে, ইতোমধ্যে শনিবার সকালে 12 জন বাংলাদেশি মৎস্যজীবীকে হলদিয়া নিয়ে যাওয়া হয়েছে, আর পারাদ্বীপ থেকে নিয়ে যাওয়া হয়েছে 78 জনকে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা সুলতানা দুদফা জানাজা নামাজ হয়েছে বিএফডিসি ও চ্যানেলের প্রাঙ্গণে। শ্রদ্ধা নিবেদন করেন সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, তার সহকর্মী ও ভক্তরা। তারা জানান, অঞ্জনা তার কাজের মাধ্যমে ভক্তদের হৃদয়ে বেঁচে থাকবেন। রিয়াজ ইসলামের রিপোর্ট। অঞ্জনা সুলতানা চলচ্চিত্রে অঞ্জনা নামে পরিচিত। 1965 সালের 27 জুন ঢাকার এক সংস্কৃতিমনা পরিবারে জন্ম নেন। 1976 সালে সেতু চলচ্চিত্রের মাধ্যমে রূপালী জগতে যাত্রা শুরু করেন তিনি। 300-র বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন গুণী এই অভিনেত্রী। পরিণীতা ও গাংচিল চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তোর ওয়াইফ
মানে ভাবি দেখতে কিন্তু সত্যি সুন্দরী। 2 সপ্তাহের বেশি সময় ধরে অসুস্থ থাকার পর শুক্রবার রাতে মৃত্যুবরণ করেন চলচ্চিত্রের সোনালী সময়ের এই অভিনেত্রী। সকালে শেষবারের মতো গুণী শিল্পীর মরদেহ নেওয়া হয় তার কর্মস্থল বিএফডিসিতে। সেখানে প্রথম জানাজার নামাজ হয়। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্বজন ও দীর্ঘদিনের সহকর্মীরা। তার ব্যবহারটা খুব সুন্দর ছিল, যেটা নাকি মানুষের মনে গেঁথে আছে, এবং এই জন্যই কিন্তু যারা তার সাথে কানেক্টও না তারাও কিন্তু এর জন্য চোখের জল ফেলে। আম্মু সবসময় চাইতো যে আমার শিল্পীরা ভালো থাকুক, আমার অসহায় শিল্পীরা ভালো থাকুক, এই অপ্রাপ্তিটা আম্মুর ছিল। ওনার সাথে যদি একজন নতুন মানুষও 10 মিনিট কথা বলে মনে হবে না যে আজকে প্রথম কথা হলো। তার রূহ মাগফিরাত কামনা করি, তার পরিবারের জন্য দোয়া করি। দুপুরে দ্বিতীয় দফা জানাজার নামাজ হয় চ্যানেল আই প্রাঙ্গণে। এতে সাংস্কৃতিক অঙ্গনের বিশেষ জনেরা, ভক্ত ও চ্যানেল আইয়ের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। অভিনেত্রী অঞ্জনার জন্য চ্যানেল আই কার্যালয়ে খোলা হয়েছে শোক বই। অঞ্জনা সুলতানের প্রতি শ্রদ্ধা জানান চ্যানেল আই পরিবার ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট জনেরা। গুণীয় শিল্পীকে নিয়ে স্মৃতিচারণ করেন তারা। অঞ্জনা যেভাবে চলে যাবে, এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে, আমি একটু বুঝতে পারিনি। কখনো ওকে কোনো দিন অসুস্থ দেখিনি, শরীর খারাপ দেখিনি, কোনো ওষুধ খেতে দেখিনি, কিছুই দেখিনি। হঠাৎ করে কি যে হলো কিছুই বুঝতে পারছি না। অনেক গুণে গুণান্বিত একজন মানুষ যে আমাদের মাঝ থেকে চলে গেছে। একজন ভালো মানুষ, একজন স্বজন মানুষ, এবং কখনোই কোনো ঝগড়া ফেসাদের মধ্যে থাকতো না। আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাকে উপরে ভালো রাখেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। অঞ্জনা বাংলাদেশের চলচ্চিত্রে একটি নতুন ধারা সৃষ্টি করেন। সে ধারা হচ্ছে নৃত্য এবং অভিনয়ের সংমিশ্রণে একটি চমৎকার ধারা। তার মৃত্যুতে আমরা চ্যানেল আইয়ের পরিবারের পক্ষ থেকে আমরা শোকাভিভূত। সবসময় দেখেছি আমাদের চলচ্চিত্রে যখনই কোনো ক্রাইসিসে আমরা পড়েছি, যখন আমরা কোনো আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছি, উনি ছুটে এসেছেন। আমি কোনোদিন কারো সম্পর্কে ওর মুখ থেকে একটি খারাপ কথা ভালো ছাড়া শুনিনি। এরকম মানুষদের থাকা উচিত ছিল এই দেশে। চলচ্চিত্রের সোনালী সময়ের এই অভিনেত্রীকে বিকেলে বনানী কবরস্থানে সমাহিত করা হয়। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এলইডি লাইটের প্রযুক্তি ব্যবহার করে অনেক উদ্যোক্তায় সফল হচ্ছেন অমৌসুমে ড্রাগন ফলের ফলন বাড়াতে। শরীয়তপুরের জহুরুল ইসলাম তার ড্রাগন বাগানের একটি অংশে এলইডি লাইট লাগিয়ে সুফল পেয়েছেন। তিনি বলেছেন, প্রযুক্তির সফল ব্যবহারই নিশ্চিত করতে পারে নিরাপদ উপায় অধিক ফলন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। আড়িয়ালখার শাখা নদীর তীরে শরীয়তপুর জেলার জয়নগর গ্রামের এই ড্রাগন বাগানটিতে অমৌসুমেও ফুল এসেছে। এই সময়ে ড্রাগন ফলের ফলনে বেশ আশাবাদী উদ্যোক্তা জহিরুল ইসলাম। এগুলো স্যার যে যত ফুল দেখতেছেন সমস্ত ফুলগুলো স্যার আমার এগুলো কিন্তু স্যার এলইডি লাইটের প্রভাব। সিজনের চাইতে বেশি ধরছে, প্রত্যেকটা ডোবা একটা করে ফুল আছে স্যার। তবে ক্রমবিকাশমান ড্রাগন ফলের বাণিজ্যিক চাষে টনিক নামের এক শঙ্কার কথাও জানালেন তিনি। আমাদের দেশে স্যার এই ধরনের ড্রাগন বাজার ছেয়ে গেছে। গত বছর শেষের দিক দিয়ে কিছু ড্রাগন আসছিল, পরে অনেকেই বিক্রি করতে পারেনি। কিন্তু এই বছর প্রথম থেকেই সবাই এগুলি করতেছে। সবার দোকানে গেলেই দেখবেন যে স্যার অল্প পাকা অল্প কাঁচা এবং বিকট এক একটা ড্রাগন। হ্যাঁ, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদ ও উচ্চ ফলন নিশ্চিত করতে চান এই উদ্যোক্তা। প্রত্যেকটা আপনার 15 ওয়াটের এলইডি লাইট, যেগুলো আমাদের দেশে স্যার নর্মাল যে এলইডি লাইট গুলো আছে না, এগুলো আমি স্যার 30 ওয়াটের লাইটও জ্বালাই দেখছি, কিন্তু স্যার এটা আসে না। এটা কি এই প্রযুক্তির কল্যাণে? এটা প্রযুক্তির কল্যাণে। বিশ্বজুড়ে তৈরি হওয়া ড্রাগন ফলের বিশাল বাজারে প্রবেশ করতে প্রয়োজন কৃষিতে শুদ্ধ চর্চা নিশ্চিত করা। প্রযুক্তির কল্যাণে ড্রাগন খামারে যেমন উৎপাদনশীলতা বাড়ছে, আবার একইভাবে এই প্রযুক্তির কুফলে স্বাস্থ্য খাত হুমকির মধ্যে পড়ছে। উদ্যোক্তারা বলছেন, নীতি নির্ধারণী পর্যায়ে যদি দেখভাল করা না হয়, সঠিক তদারকি না হয়, তাহলে উদীয়মান এই ড্রাগন চাষের শিল্প সাংঘাতিক রকম হুমকির মধ্যে পড়বে। শরীয়তপুরের জয়নগর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে এখনকার সংবাদের পর হৃদয় মাটিও মানুষ অনুষ্ঠানে। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। গাজা ইসরায়েলের বিমান হামলায় দুদিনে 138 জন নিহত। সামরিক অভিযান বন্ধে আবারও নেতানিয়াহুর প্রতি আহ্বান। ফিরে এলাম বিরতির পর।
সাইবার সিকিউরিটি আইন 2018 বাতিল করে ডিজিটাল সুরক্ষা অধ্যাদেশ 2024 জারি করার যে উদ্যোগ নেওয়া হয়েছে তা জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে অসামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছেন বিশিষ্ট জনেরা। রাজধানীতে সাইবার সিকিউরিটি অধ্যাদেশ 2024 রাষ্ট্রীয় নিবর্তন ব্যবস্থা বহাল ও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতি অবজ্ঞা বিষয় আলোচনায় বক্তারা আরও বলেছেন, এই অধ্যাদেশে জনগণের মৌলিক মানবাধিকারের বিষয় অগ্রাহ্য করা হয়েছে। নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম এর আয়োজনে মানবাধিকার কর্মী আলোকচিত্রী শহীদুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় ছিলেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক আইরিন খান, ব্যারিস্টার সারা হোসেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিদারুল আলম ভূঁইয়া, রাজনীতিবিদ ববি হাজাজ, ভয়েস ফর রিফর্মের সহ আহ্বায়ক ফাহিম মাসরুর এবং অন্যরা। মামলাগুলো বিচারাধীন অবস্থায় আছে, অনেকের এখনো আমাদের আজকের সভাপতি সহ হাজিরা দিতে হচ্ছে মাসের পর মাস, এবং এখন পর্যন্ত এগুলো এক ধরনের হয়রানির কন্টিনিউ করছে। সেই প্রেক্ষিতে আইনটা প্রয়োজন। আমরা এটাও মনে হয় সবাই স্বীকার করবো যে হ্যাঁ, সাইবার সিকিউরিটি সমস্যা আছে এবং থ্রেট হচ্ছে, বিভিন্ন ধরনের ইন্টিমিডেশন হচ্ছে থ্রু সাইবার স্পেস, এবং এটার জন্য আমাদের সুরক্ষার প্রয়োজন আছে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজা ইসরায়েলি বিমান হামলায় 2 দিনে 138 জন নিহত হয়েছেন। এর মধ্যে বৃহস্পতিবার 77 জন এবং শুক্রবার অন্তত 61 জনের মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে বৃহস্পতিবার গাজা উপত্যকার অন্তত 8টি এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েল। এতে 77 জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন 145 জন। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানানো হয়েছে। কৃষি সংবাদ। রংপুরের সবজির বাজারে দরপতনে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। শ্রমিক খরচ না উঠে অনেক কৃষক ক্ষেত থেকে সবজি উত্তোলন করছেন না। কৃষিজীবীদের লাভবান করতে বিশেষায়িত সবজি সংরক্ষণাগার স্থাপনের কথা ভাবছে কৃষি বিভাগ। এবারে প্রকৃতি সংবাদ। গাইবান্ধায় জলবায়ু পরিবর্তন ও মানব পাচারের আন্তঃসম্পর্ক বিষয়ে কর্মশালা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের আওতায় কর্মশালায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক AKM হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম এবং সরকারি ও বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানে মানব পাচার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে জোর দেন বক্তারা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সালের শেষে চীনের বৈদ্যুতিক গাড়ি কোম্পানি BYD বিক্রি বেড়েছে। গাড়ি বিক্রিতে যুক্তরাষ্ট্রের কোম্পানি টেসলার কাছাকাছি চলে গেছে BYD। বিবিসির সংবাদে বলা হয়েছে, ডিসেম্বর মাসে BYDর গাড়ি বিক্রি হয়েছে 2,07,734টি। তাদের গাড়ি বিক্রি বেড়েছে মূলত চীনের মূল ভূখণ্ডে। দেশের ভেতরে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় দাম কমেছে। সেই সাথে সরকার পুরনো গাড়ির বদলে নতুন বৈদ্যুতিক গাড়ি কেনায় প্রণোদনা দেওয়ায় গাড়ি বিক্রিতে গতি এসেছে। জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে BYDর রাজস্ব আয় হয় 28.2 বিলিয়ন বা $2,820 কোটি, যা আগের বছরে একই সময়ের তুলনায় 24% বেশি। আবারও বিরতি নিচ্ছে, ফিরে এসে যা দেখবেন। ফিরে এলাম বিরতির পর। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্য বিএনপি সভাপতি শাহ মোজাম্মেল নান্টু। দীর্ঘ 15 বছর পর দেশে এসে রাজধানী শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে যান মোজাম্মেল নান্টু। তিনি বলেন, 15 বছর আগে তাকে দেশ ত্যাগে বাধ্য করেছিল ফ্যাসিস্ট সরকার। ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে যে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে, নির্বাচনের মাধ্যমে তার পূর্ণতা পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। সে সময় তার নিজ জেলা হবিগঞ্জ 1 আসনের নবীগঞ্জ ও বাহুবল উপজেলার নেতাকর্মীরা সঙ্গে ছিলেন। 2024 সালে সড়ক দুর্ঘটনায় সারা দেশে 8,543 জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন 12,608 জন। রাজধানীতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলনে এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান,
2329টি মোটরসাইকেল দুর্ঘটনায় 2570 জন নিহত এবং 3151 জন আহত হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী দেশের রেলপথে 497টি দুর্ঘটনায় 512 জন নিহত ও 315 জন আহত হয়েছেন। নৌপথে 118টি দুর্ঘটনায় 182 জন নিহত, 267 জন আহত এবং 155 জন নিখোঁজ রয়েছেন। 2023 সালের তুলনায় 2024-এ সড়ক দুর্ঘটনা 1.54% এবং নিহত 7.50% বেড়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, বিগত 10 বছরে মোটরসাইকেলের সংখ্যা 15 লাখ থেকে বেড়ে 60 লাখ হয়েছে। নতুন করে 60 লাখ ব্যাটারি চালিত রিকশা চলাচলের পাশাপাশি ছোট যানবাহনের সংখ্যা বৃদ্ধি এবং ট্রাফিক আইন না মানার সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি বাড়ার অন্যতম কারণ। খেলার খবর। সিডনি টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে 145 রানে এগিয়ে ভারত। 15 উইকেট পতনের এই দিনে শুরুতে 9 রানে 9 উইকেট হাতে নিয়ে খেলতে নেমে 181 রানে প্রথম ইনিংসে অল আউট হয় অস্ট্রেলিয়া। এতে 4 রানে লিড। বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকমের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট। গুলশানে মিডিয়াকম প্রাঙ্গণে টুর্নামেন্ট উদ্বোধন করেন মিডিয়াকমের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুণ্ডু। টুর্নামেন্টে কর্পোরেট সংস্থা, সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, অনলাইন সংবাদ, রেডিও সহ বিভিন্ন মাধ্যমের 33টি প্রতিষ্ঠান থেকে একটি করে দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। 2 সদস্যের দলগুলো 8টি গ্রুপে ভাগ হয়ে ফাইনাল এবং সেমিফাইনাল সহ 67টি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে। ম্যাচগুলো পরিচালনা করবেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের অফিসিয়াল আম্পায়াররা। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে সারা দেশের জনসংযোগ 6 থেকে 11 জানুয়ারি। সরকার পদক্ষেপ না নিলে বৃহত্তর কর্মসূচির হুমকি। নির্বাচনের তারিখ নির্ভর করবে কতটুকু সংস্কার জনগণ চায় তার উপর, বললেন প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ দেখে উৎসাহিত ব্রিটেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়িকা অঞ্জনা সুলতানার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনের শোক। বিএফডিসি ও চ্যানেল প্রাঙ্গণের শেষ বিদায়। এবং শরীয়তপুরে অমৌসুমে ড্রাগন ফলের উৎপাদন বাড়াতে এলইডি লাইট ব্যবহারের সাফল্য। প্রযুক্তির মাধ্যমে নিরাপদ ও উচ্চ ফলন নিশ্চিতের উদ্যোগ। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলঅনলাইন.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেল সংবাদ। ধন্যবাদ।